সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ফ্রেজ মানে শব্দগুচ্ছ এবং শব্দগুচ্ছ কত প্রকার এটা নিয়ে আলোচনা করব। আর এই টপিকটা আমাদের চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা বেসিক ইংলিশে দুর্বল আছি তাদের জন্য তো আরও বেশি গুরুত্বপূর্ণ। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকে আমরা ভিডিওতে যা শিখব ফ্রেজ কি এবং টাইপস অফ ফ্রেজ, আমরা একদম সুন্দর করে প্রতিটা ফ্রেজের সংজ্ঞা এবং এটাকে কিভাবে আমরা সহজে চিনতে পারি সেই বিষয়গুলো এবং উদাহরণ সহ সম্পূর্ণ আলোচনা করব। এবং ভিডিওর শেষের অংশে আমরা দেখব কিভাবে একই ধরনের ফ্রেজ কিভাবে আসলে বাক্যে কাজ করে এবং এদের নামকরণ আসলে কিভাবে করা হয়। তো শুরু করা যাক, চলেন। প্রথমে যেটা আছে সেটা আমরা একটু দেখে নিই, সেটা হলো ফ্রেজ। ফ্রেজ আসলে কি? এই ফ্রেজ নিয়ে আর ক্লজ নিয়ে আমাদের খুব ঝামেলা। হ্যাঁ, এই ফ্রেজ আর ক্লজের অনেকটাই বেসিক আমাদের নাই। তো আজকে আমরা আসলে ফ্রেজের যে ব্যাপারটা সেটা পরিপূর্ণ ক্লিয়ার করে নিব। ফাইনাইট ভার্ব ব্যতীত ভালো করে খেয়াল করতে হবে। আমি ক্লজ পড়ানোর সময় আপনাদেরকে বলেছি, ক্লজের পূর্ণাঙ্গ একটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপরে মনে করি ক্লজ আর ফ্রেজ নিয়ে আপনাদের সমস্যা থাকবে না। ফাইনাইট ভার্ব ব্যতীত, হ্যাঁ, ভার্ব আসলে দুই ধরনের আমরা মেইন অনুসারে করি, সেটা হলো ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব থাকে সাধারণত ক্লজে, আর ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। তাহলে আমরা যদি এখানে সংখ্যাটা একটু ভালো করে খেয়াল করেন, ফাইনাইট ভার্ব ব্যতীত একাধিক শব্দগুচ্ছ, শুরুতেই বলেছি আমরা ফ্রেজ মানে হলো শব্দগুচ্ছ। একাধিক শব্দ যখন হয় বা পাশাপাশি বসে তখন সেটাকে আমরা শব্দগুচ্ছ বলি। একাধিক শব্দ একত্রে মিলিত হয়ে যখন কোনো সেন্টেন্সে একটি সিঙ্গেল পার্টস অফ স্পিচের কাজ করে তখন তাকে ফ্রেজ বলা হয়। সেম সংজ্ঞায় আমরা ক্লজের ক্ষেত্রেও দিয়েছিলাম যে একাধিক শব্দ ফাইনাইট ভার্ব সহ, তখন ছিল ফাইনাইট ভার্ব সহ একাধিক শব্দ যখন একটি বড় বাক্যের অংশ হিসাবে কাজ করে এবং একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচের কাজ করে, যে পার্টস অফ স্পিচের কাজ করে সেই অনুসারে ক্লজের নাম হয়। ফ্রেজের ব্যাপারটাও সেম, যে পার্টস অফ স্পিচের কাজ করে সেই পার্টস অফ স্পিচের কাজ অনুসারে ফ্রেজের নামকরণ করা হয়। ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, এটাই ফ্রেজকে ক্লজ থেকে আসলে আলাদা করে। এরপর আমরা শুরু করি আসলে ফ্রেজ কত প্রকার। আমরা 9 প্রকার ফ্রেজ এখানে পড়বো আজকে। প্রথমে আমরা দেখব নাউন ফ্রেজ, যেটা আপনারা দেখতেছেন এখানে স্ক্রিনে। নাউন ফ্রেজ অবশ্যই যেটা বলেছি আসলে কাজ অনুসারে আমরা ফ্রেজের নামকরণ করব। বাক্যে যতগুলো শব্দ একত্রে যদি সে নাউনের কাজ করে তখন সেটাকে আমরা নাউন ফ্রেজ বলি। সংখ্যাটা দেখি, যে ফ্রেজ নাউনের কাজ করে অর্থাৎ সেই ফ্রেজটা সাবজেক্ট হবে, নতুবা অবজেক্ট হবে, অথবা কমপ্লিমেন্ট হবে, তাকে আমরা নাউন ফ্রেজ বলে থাকি। যদি আমরা কয়েকটা উদাহরণ খেয়াল করে দেখেন, প্রথম উদাহরণটা এভরিবডি হ্যাজ। এভরিবডি প্রত্যেকের আছে আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ। এখন যদি আমরা বলি এই আপস অ্যান্ড ডাউন হলো স্যার নাউন ফ্রেজ। আপস অ্যান্ড ডাউন হলো নাউন ফ্রেজ। আমরা যদি কি জিজ্ঞেস করি তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট হলো কিন্তু আসলে আপস অ্যান্ড ডাউনস। প্রত্যেকের আছে কি আছে? আপস অ্যান্ড ডাউনস। কোথায়? ইন লাইফ। এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটা আমরা দেখবো, এটা প্রিপোজিশনাল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যে কোনো একটা হয়ে থাকবে ইন লাইফটা। এখানে আমরা দেখছি আপস অ্যান্ড ডাউনসটা অবজেক্টের পজিশনে বসছে। তো অবজেক্টের পজিশনে সাধারণত বসে থাকে নাউন, সাবজেক্টের পজিশনে বসে থাকে নাউন। তো এই আপস অ্যান্ড ডাউনসটা আসলে কি? এখানে নাউন ফ্রেজ। তিনটা শব্দ দেখেন, আপস অ্যান্ড ডাউনস, হ্যাঁ, তিনটা শব্দ মিলে একটা অবজেক্টে কাজ করেছে। এরপরে দ্য বয় অলওয়েজ টকস সো মাচ। এই দ্য বয়, ঠিক আছে, এই অলওয়েজটা আসলে এখানে অ্যাডভার্ব, আর এই দ্য বয়, দুইটা শব্দ মিলে এই সেন্টেন্সের আসলে কে অলস, হ্যাঁ, বা সরি অলস না, এখানে কে বেশি কথা বলে? ছেলেটা। তার মানে এই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু দ্য বয়। তাহলে এখানে বয় কে স্যার আমরা সরাসরি কেন নাউন না বলে নাউন ফ্রেজ বলছি? আবারও বলছি, যখন একাধিক শব্দ ওই যে কাজ করবে পার্টস অফ স্পিচের একটা সিঙ্গেল পার্টসে তখন সেটাকে ফ্রেজ বলে। কিন্তু এখানে শুধু যদি বয় হতো তাহলে কিন্তু সেটা নাউন হতো। দা বয় একটা আর্টিকেল আছে এবং সাথে একটা নাউন আছে, দুইটা মিলে সাবজেক্টে কাজ করছে, তাই এটা নাউন ফ্রেজ। এরপরে দেখেন উই পানিশড দ্য থিপ। আমরা চোরটাকে শাস্তি দিয়েছিলাম। এখানে দেখেন উই পানিশড, আমরা কাকে শাস্তি দিয়েছিলাম? চোরটাকে শাস্তি দিয়েছিলাম। উই হলো সাবজেক্ট, পানিশড হলো ভার্ব, আর এটা হলো অবজেক্ট দ্য থিপ। অবজেক্ট হলে দুইটা শব্দ মিলে কাজ করেছে, এটা নাউন ফ্রেজ। তারপর হি ইজ আ ডক্টর। হি ইজ আ ডক্টর, সে কি? সে একজন ডাক্তার। আ ডক্টর এটা মিলে কিন্তু আসলে আ মানে একটা আর্টিকেল, আর ডক্টর এটা তো আমরা জানি আগে থেকে যে নাউন। এই দুইটা শব্দ মিলে অবজেক্টে কাজ করেছে, তাই এটা একটা নাউন ফ্রেজ। দ্য প্রফেসর টথ
শেক্সপিয়ার। এখানে দেখেন আমরা কিন্তু এই দ্য প্রফেসরকেও নাউন ফ্রেজ হিসেবে নিতে পারি, যেটা আমরা এই কয়েকবার এখানে দেখলাম। এই যে দ্য বয়, দ্য থিপ, দ্য প্রফেসর, টথ, ভার্ব। এই দ্য প্রফেসর পুরো অংশটা কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট, নাউনের কাজ করতেছে। এরপরে আবার দেখেন শেক্সপিয়ারিয়ান ড্রামা, হ্যাঁ, যে শেক্সপিয়ারের যে নাটকগুলো আছে সেইগুলো কি করেছেন এই প্রফেসর বা অধ্যাপক এগুলো পড়িয়েছেন। এরপর আসি, টু টেক এক্সারসাইজ ইজ হার হ্যাবিট। অ্যান্ড টু টেক এক্সারসাইজ, এই সেন্টেন্সের ভার্ব হলো ইজ, হ্যাঁ, হার হ্যাবিট হলো এখানে যদি আমরা অবজেক্ট ধরি, আর তাহলে সাবজেক্ট কি, এই সেন্টেন্সের পুরো সাবজেক্ট হলো টু টেক এক্সারসাইজ। এখানে কিন্তু আমরা দেখছি দেখেন একটা ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে, টু প্লাস ভার্ব অন, এরপর একটা নাউন আছে, এই তিনটা শব্দ মিলে সে এই সেন্টেন্সের কি করছে, সাবজেক্টে কাজ করে, তাহলে এটা একটা নাউন ফ্রেজ। তাহলে আবারও বলি আমরা, যে ফ্রেজ বা যে শব্দগুচ্ছ কি করে সেন্টেন্সে নাউনের কাজ করে সেটাকে আমরা নাউন ফ্রেজ বলি। এই নাউন ফ্রেজ সাধারণত সাবজেক্ট হয়ে থাকে, অবজেক্ট হয়ে থাকে অথবা কমপ্লিমেন্ট হয়ে থাকে। এরপরে চলেন দেখি আমরা পরেরটা কি আছে। পরেরটা আমরা দেখবো হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, হ্যাঁ, যেটা আমাদের কাছে অ্যাডজেক্টিভ আমরা পড়েছি, যেমন অ্যাডজেক্টিভ নাউন সম্পর্কে তথ্য দেয়, অ্যাডজেক্টিভ ফ্রেজও নাউন সম্পর্কে তথ্য দেয়। তো ঘটনা হলো অ্যাডজেক্টিভ আর ফ্রেজের ভিতরে তফাৎ একটাই, সেটা হলো যখন সিঙ্গেল শব্দ থাকে তখন সেটাকে আমরা কি বলি, সিঙ্গেল পার্টস অফ স্পিচ বলি, আর যখন এটা একাধিক শব্দ মিলে একই কাজ করে সেটাকে আমরা ফ্রেজ বলি। তো যে ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ কোনো নাউনকে মডিফাই করে, তাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি। আর নাউনকে যদি আমরা জিজ্ঞেস করি কেমন, কোন, প্রশ্ন করে, এক কথা হলে আমরা যে অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা পড়েছি পার্টস অফ স্পিচে, পার্টস অফ স্পিচের একটা পুরো ভিডিও আছে, আমরা এখানে দেখে দেবেন আপনারা, যে আমরা নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, এই বিষয়গুলোর প্রশ্ন করলে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ পেয়ে থাকি। এখন যদি উদাহরণগুলো আমরা দেখি, দেখেন দ্য গার্ল ইন শাড়ি ইজ মাই সিস্টার। এখানে ইন শাড়িটা যদি বলি আমরা, আপনি দেখেন দ্য গার্ল, ওই মেয়েটি, ওই মেয়েটিকে আবার স্পেসিফিকভাবে আমি বুঝাচ্ছি। কোন মেয়েটি, অনেকগুলোই মেয়ে আছে মনে করেন, তার ভিতরে আমি স্পেসিফিক বুঝাচ্ছি ইন শাড়ি, যেই মেয়েটা শুধু শাড়ি পরে আছে সে আমার বোন। দুই না, তাহলে মেয়েটাকে আরো স্পেসিফিক করে দিল কোন শব্দ দুটো, ইন শাড়ি, তারপর ইন শাড়ি, তারপর রাকা ইজ আ গার্ল অফ ব্রাইট, রাকা একজন মেয়ে, অফ ব্রাইট মানে গর্ব করার মতো, রাকা কেমন মেয়ে, গর্ব করার মতো মেয়ে। এই রাকা সম্পর্কে আমি রাকাকে বলছি মেয়ে, আবার তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে দেখেন কি, অফ ব্রাইট। এখন দেখি আমরা যদি এই দুইটার ক্ষেত্রে আমি একটু শুরুতে বলে রাখি আপনাদের, ইন দিয়ে শুরু হয়েছে, আবার পরটা দেখেন অফ দিয়ে শুরু হয়েছে, এগুলোকে আমরা প্রেপোজিশনাল ফ্রেজও বলতে পারি। তো প্রেপোজিশনাল ফ্রেজ কি করে, অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করে। প্রেপোজিশনাল ফ্রেজ আমাদের অ্যাডভার্বিয়ালের কাজ করে, আমরা সেটা দেখব বা এই ইসের শেষে, লেকচারের শেষে সহজে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। আসলে যতটাই আমরা বলি না কেন, আমাদের যত সহজ হবে, মানে বেসিক যত স্ট্রং হবে, তত আমাদের বুঝতে আরও সহজ হয়ে যাবে যে আসলে কোন সেন্টেন্সে কোন শব্দগুলো বা কোন শব্দটা কোন পার্টস অফ স্পিচের কাজ করতেছে, সেই অনুসারে তাকে আমরা নামকরণ করব। 3 নম্বরে যেটা দেখছি, শি কল্ড দ্য বয় স্ট্যান্ডিং দেয়ার, সে ছেলেটাকে ডেকেছে, কোন ছেলেটাকে, স্ট্যান্ডিং দেয়ার, যে ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে। তো স্ট্যান্ডিং দেয়ার, এই যে এটা হলো স্যার অবশ্যই একটা, আমরা যারা বেসিক নিয়মিত পড়তেছি বা ইংলিশ পড়তেছি তারা জানি স্ট্যান্ডিংটা হলো আসলে একটা পার্টিসিপল, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি, অ্যাডজেক্টিভের কাজ করে। স্ট্যান্ডিং দেয়ার দুটো শব্দ মিলে এটা এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করছে, কোন ছেলেটা, যে ছেলেটা এখানে দাঁড়ায় আছে। 4 নম্বরে যদি বলি, উই নোটিসড আ ডগ, আমরা একটা কুকুরকে লক্ষ্য করলাম বা খেয়াল করলাম, উইথ অন লেগ। এই কুকুর সম্পর্কে আমি আবার বলছি, দেখেন একটা কুকুর লক্ষ্য করলাম, কুকুরটা সম্পর্কে কি তথ্য দিচ্ছি, উইথ অন লেগ, যে কুকুরটা আসলে ছিল এক পায়ে কুকুর। হ্যাঁ, তাহলে এই উইথ অন লেগ, এই কুকুর সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে, কুকুরটা নাউন যেহেতু সেহেতু। আচ্ছা, এরপর আসেন দেখেন দ্য গার্ল ইন জিন্স, হ্যাঁ, এই যে মেয়েটা, যে মেয়েটা কিসে, যেই মেয়েটা জিন্স প্যান্ট পরে আছে, ইন জিন্স, ইজ ভেরি স্মার্ট, যে মেয়েটা জিন্স প্যান্ট পরে আছে সেই মেয়েটা অনেক বেশি কি আমরা বলতে পারি সুদর্শন বা সুদর্শনী। এরপর আছে দেখেন দ্য ম্যান ইন হোয়াইট, হ্যাঁ, ম্যান ইন হোয়াইট, যে লোকটা সাদা পরে আছেন, হ্যাজ কমিটেড দ্য ক্রাইম, ওই লোকটা, যেই লোকটা সাদা পরে আছেন বা সাদা কাপড়ে আছেন, সে এই কি করেছেন, এই কাজটা বা এই অপরাধটা সে করেছেন। এরপরেটা আমরা চলে যাই ভার্ব ফ্রেজ। হ্যাঁ, ভার্ব ফ্রেজটা একটু আমরা ক্লিয়ারলি বুঝবো স্যার। ভার্ব ফ্রেজটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে, কনফিউশনটা আসলে কোথায়, যে স্যার ভার্বের তো এই স্ট্রাকচার আমরা সাধারণত নিয়মিত দেখেই আসি,
এখন এখানে অনেক গ্রামারিয়ান বলেছেন যে এটাকে আমরা ফ্রেজ না বলে ভার্বের স্ট্রাকচারই তো বলতে পারি, কারণ ভার্বের এরকম বিভিন্ন স্ট্রাকচার আছে, এটাকে আমরা ভার্ব বলতেই পারি। কিন্তু এখন আবার ওই যে আমরা ফ্রেজের সংজ্ঞা পড়েছি যে একাধিক শব্দ যখন কোনো সিঙ্গেল পার্টস অফ স্পিচের কাজ করে তখন সেটাকে আমরা ওই পার্টস অফ স্পিচের নাম অনুসারে ফ্রেজ বলি। ভার্ব যখন একাধিক শব্দ যখন ভার্বের কাজ করবে তখন সেটাকে আমরা ভার্ব ফ্রেজ বলবো, এটাই কথা। যেমন দেখেন এখানে যে ফ্রেজ ভার্বের কাজ করে, হ্যাঁ, মূল ভার্বের সাথে প্রেপোজিশন অক্সিলারি যুক্ত হয়ে একত্রে প্রকাশ করে তাকে ভার্ব ফ্রেজ বলা হয়। আমরা যদি প্রথম সেন্টেন্সটা দেখি, নাজনীন লুকস আফটার, হ্যাঁ, এইটা কিন্তু আমরা ফ্রেজাল ভার্ব হিসেবে অনেক আগেই চিনি, বা আমরা যারা কম্পিটিটিভ এক্সামে বসছি তারা এটা কিন্তু মুখস্থ করি অনেক সময়, লুকস আফটার দেখাশোনা করা, হ্যাঁ, এটা ফ্রেজাল ভার্ব, হ্যাঁ, মানে দুইটা শব্দ মিলে একটা ভার্বের কাজ করছে। নাজনীন লুকস আফটার হার মাদার, নাজনীন তার মায়ের দেখাশোনা করে। রাকা প্রাইডস হার সেলফ অন ওয়েলথ, প্রাইডস হার সেলফ ওয়ান, হ্যাঁ, এই যে পুরো কথাটা, এই পুরোটা ভার্বের এখানে কাজ করছে অন ওয়েলথ। সে কি করে, সে রাকা হলো তার যে সম্পদ আছে সেই সম্পদের উপরে সে গর্ব করে সাধারণত। এরপরে 3 নম্বরে যেটা দেখি, মেহেদি গট হিমসেলফ অ্যাডমিটেড টু অকশন, হ্যাঁ, অকশনে সে মেহেদি কি করেছেন, গট হিমসেলফ অ্যাডমিটেড টু, এই পর্যন্ত আসছে আমরা, দেখেন 2 পর্যন্ত যদি এখানে আমরা বলি, এই পুরোটা হলো স্যার এখানে ভার্ব ফ্রেজ। গট আছে, হিমসেলফ এটার সাথে আমাদের পার্টিকেল হিসেবে চলে আসছে। এখন পার্টিকেল কি সেটা আমরা অন্য আরেক সময় নিয়ে আলোচনা করব, যখন অ্যাডভার্বের আলোচনা যখন আমরা যে ভিডিওতে করবো সেই ভিডিওতে পার্টিকেল নিয়ে আলোচনা করব। আচ্ছা, গট হিমসেলফ অ্যাডমিটেড একটা ভার্ব, দেখেন এই পুরো অংশটা, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হ্যাঁ, এখানে অবজেক্ট অকশন, এই অকশনটা আসলে কিন্তু নাউন, হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার আছে আপনাদেরকে বলি, অকশন আসলে নাউন, কিন্তু অকশনটা এখানে কিন্তু আসলে অবজেক্ট না, অকশনটা হচ্ছে আসলে এখানে আমরা যদি বলি এক ক্ষেত্রে, যেমন যদিও টু থাকার কারণে আমাদের মনে হচ্ছে নাউন, অকশনটা এখানে আসলে অনেকটা অ্যাডভার্বিয়ালের মতো, হ্যাঁ, সে কোথায় ভর্তি হয়েছে, সে অকশনে ভর্তি হয়েছে, মানে কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। রাকা লুকস ডাউন আপন দ্য পুর, হ্যাঁ, রাকা কি করে, গরিব মানুষদেরকে, এই যে লুকস ডাউন ফ্রেজাল ভার্ব আপন, এর সাথে একটা প্রেপোজিশন যুক্ত হয়েছে, যেটা আমরা শুরুতে বলেছি যে অনেক সময় প্রেপোজিশন অথবা অক্সিলারি যুক্ত হয়ে কি করে আমাদের ভার্ব ফ্রেজ তৈরি করে। লুকস ডাউন আপন দ্য পুয়ার, সে কি করে, নিচু চোখে বা ছোট চোখে দেখে বা হীনমন্য বা হীন মনে করেন রাকা, কাদেরকে, গরিবদেরকে। এরপর হি হ্যাজ রিসিভড আ লেটার, এটা কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। এই কথাটাই আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে স্যার এইরকম স্ট্রাকচার তো ভার্বের হতেই পারে, তাহলে এটাকে আমরা কেন ফ্রেজ বলবো, অ্যান্ড যেহেতু একাধিক, যেমন দেখেন এটা অক্সিলারি ভার্ব, এটা কিন্তু আসলে এখানে ভার্ব 3, মেন ভার্বের ভার্ব 3 হয়েছে পারফেক্ট টেন্স হওয়ার কারণে। দুইটা ভার্ব মিলে একটা ভার্বের কাজ করতেছে এই বাক্যে, তাহলে এটাকে আমরা কি বলবো স্যার, এটা ভার্ব ফ্রেজ। তারপর হলো স্যার রাকা শুড হ্যাভ বিন পানিশড, এটা একটা অবশ্য পেসিভ সেন্টেন্স, আমরা যদি রাকা নিজে নিজেকে তো আর পানিশ করবে না, অন্য কেউ পানিশ করবে, তাহলে সেই ক্ষেত্রে শুড আসছে, এরপর অক্সিলারি ভার্ব যেহেতু শুড, মডাল অক্সিলারি ভার্বে ভার্বের বেস ফর্ম বসে, এরপর হ্যাভ বিন আসছে, পানিশড আসছে, ঠিক আছে। এখানে দেখেন পাস্ট পারফেক্ট টেন্সের কি হয়েছে, আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা আমাদের ভয়েস হয়েছে। তাহলে কটা শব্দ আছে, শুড একটা অক্সিলারি ভার্ব, হ্যাভ একটা অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে বিন, বিনটাও এখন অক্সিলারি ভার্ব, পানিশড মেইন ভার্ব। তাহলে এইখানে এই 4টা ভার্ব আছে, 4টা মিলে এই সেন্টেন্সে ভার্বের কাজ করতেছে, তাহলে এটা হলো ভার্ব ফ্রেজ। এরপর আসি, রাকা ইজ ওয়ার্কিং টু গেট মানি, হ্যাঁ, টু গেট, এই যে দেখেন ইজ ওয়ার্কিং, এটা তো আমরা জানি প্রেজেন্ট প্রোগ্রেসিভ সেন্টেন্সে, মানে হলো কন্টিনিউয়াস সেন্টেন্সে ব্যবহৃত হয়। আর টু গেট এটা তো আমাদের কি সাধারণত, এটা হচ্ছে ইনফিনিটিভের কথা। আপনারা যারা ভার্বের আসলে আমার ভিডিওটা দেখেননি বা ভার্বে যারা দুর্বল আছেন তারা ভার্বের ভিডিওটা দেখে নেবেন, ওখানে খুব সুন্দরভাবে আমরা ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল এগুলো নিয়ে আলোচনা করেছি। টু গেট, ইনফিনিটিভ সবসময় উদ্দেশ্য বোঝায়, হ্যাঁ, যে আমরা মেইন ভার্বের উদ্দেশ্য বোঝায়, যে সে মেইন ভার্বের কাজটা কী কারণে হচ্ছে, এখানে একটু আলোচনা করে দিলাম। এখানে টু গেট মানে হলো মানি, সে কেন কাজ করে, সে টাকা ইনকাম করার উদ্দেশ্যে কাজ করে স্যার, হ্যাঁ, টু গেট। তো এই টু গেটটা সবসময় কি করে, ইনফিনিটিভ সবসময় উদ্দেশ্য আমাদের প্রকাশ করে সেন্টেন্সে। এরপর আসি অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর অ্যাডভার্ব একই জিনিস, শুধু একাধিক শব্দ যখন অ্যাডভার্বের কাজ করে তখন সেটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলি। তো যে ফ্রেজ অ্যাডভার্বের কাজ করে, তো এখন আমরা যে অ্যাডভার্বের যে ক্লাসটা আছে সেই ক্লাসটাতে আমরা অবশ্যই আলোচনা করব, আশা করছি। অ্যাডভার্বের ক্লাসটা অবশ্য দেওয়ার কথা ছিল, এখনও দেওয়া হয়নি, আমরা খুব দ্রুত অ্যাডভার্বের ক্লাসটা দিয়ে দিব। বাক্যে আপনি সহজে অ্যাডভার্ব খুঁজে পাওয়ার একটা সহজ পদ্ধতি হলো, আপনি ভার্বকে জিজ্ঞেস করবেন, কাকে, ভার্বকে জিজ্ঞেস করবেন কখন, কোথায়, কিভাবে, কতবার অথবা কেন, ওয়াই, হোয়ার, হোয়েন, হাউ, হ্যাঁ, অথবা ওয়াইলি আপনারা বলতে পারেন।
এই যে উত্তরগুলো দিবে কখন, কোথায়, কিভাবে, হ্যাঁ, বা কতবার, কেন এই ভার্বের কাজটা হয়েছে, বা কোথায় হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে, বা কিভাবে হচ্ছে, এই ধরনের উত্তরগুলো আমাদের দেবে অ্যাডভার্ব। আর যখন একাধিক বাক্য মিলে সেই অ্যাডভার্বের উত্তর দিবে তখন সেটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। হি লেফট দ্য ভিলেজ, এখানে একটা উইথ হওয়ার দরকার ছিল, উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস। হ্যাঁ, এখানে সে কিভাবে, ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস, আমরা যদি বলি সে গ্রামটা আসলে কিভাবে ত্যাগ করেছে বা সে তার গ্রাম ত্যাগ করে গেছে কিভাবে, তল্পি তল্পা সহ, এ কীভাবে অ্যান্সার দিচ্ছে। এই যে লেফট, লেফট যে ভার্বটা আছে, ভার্বটাকে যদি আমরা কিভাবে জিজ্ঞেস করি তাহলে উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আমরা করতে পারি। এরপর সে হি মেট, এই যে মেট কিন্তু ভার্ব, খেয়াল করেন, হ্যাঁ, আমরা একটু বোঝার জন্য ভালো করে খেয়াল করি। হি মেট মি ইন দ্য মর্নিং, সে আমার সাথে সকালবেলা সাক্ষাৎ করেছিল। এখন আমি যদি এই মেট, সাক্ষাৎ করেছিল, আমি যদি জিজ্ঞেস করি কখন সাক্ষাৎ করেছিল, তখন কিন্তু আপনার কাছে উত্তর আসবে সকালবেলা। এই সকালবেলার কখন অ্যান্সার দিচ্ছে এই তিনটে শব্দ মিলে, ইন একটা প্রেপোজিশন, দা একটা আর্টিকেল বা ডিটারমাইনার, যেটাই বলে আমরা মডার্ন গ্রামারে এটাকে ডিটারমাইনার বলা হচ্ছে, আর মর্নিং, হ্যাঁ, মর্নিং হতো সকালবেলা, সেটা তো আমরা জানি। এই তিনটে শব্দ মিলে কখন অ্যান্সার দিচ্ছে, মানে অ্যাডভার্বের অ্যান্সার দিচ্ছে, তখন এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি গোস, এই গোস হলো ভার্ব স্যার, একটু ভালো করে খেয়াল করি। গোস, সে কোথায় যায়, হ্যাঁ, টু ইউনিভার্সিটি, সে কোথায় যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে। এখানে টু এর একটা ব্যবহার নিয়ে একটু কথা বলি। টু এর ব্যবহার নিয়ে অনেকের ভিতরে ঝামেলা হয় যে স্যার টু সাধারণত যখন আমরা কি করি, স্বাভাবিক কোনো স্থানে যাই, যে স্থানে যাওয়ার আমাদের উদ্দেশ্য থাকে, যে স্থানে যাওয়ার আমাদের বিশেষ কোনো উদ্দেশ্য থাকে, মানে স্বাভাবিক আমাদের যাওয়ার কথা না, কোনো একটা বিশেষ উদ্দেশ্যে আমরা যাই, হ্যাঁ, সেটা কিন্তু টু বসে। কিন্তু এখন মনে করেন হি গোজ টু হোম, হোমের ক্ষেত্রে অনেক সময় আমরা টু বসাই না, ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রামার এন্ডে এটা না করেন, কারণ হোম বা হাউস যেটাই আমরা বলি না কেন, এক্ষেত্রে কিন্তু আমরা স্বাভাবিকভাবেই যাই, কারণ এখানে আমি বসবাস করি, এখানে আমার বিশেষ কোনো উদ্দেশ্য না। ইউনিভার্সিটিতে গেলে কিসের জন্য, আমি পড়াশোনার জন্য যাচ্ছি। এবার শি স্টেড উইথ মি ফর 5 ইয়ার্স, স্টেট, হ্যাঁ, সে আমার সাথে কি করেছে, ছিল বা অবস্থান করেছিল, কতক্ষণ বা কখন, ঠিক আছে, আমরা যদি বলি সেটা সময়টা, ডিউরেশনটা ফর 5 ইয়ার্স, সে 5 বছর যাবত আমার সাথে ছিল। তো এই একটা ব্যাপার। এরপরে চলেন আমরা দেখি হি লাভস মি ভেরি মাচ। এইখানে একটা ঝামেলা আছে স্যার, অনেকে বুঝে উঠতে পারেন এই যে ভেরি মাচটা কেন। ভেরি কিন্তু আসলে নিজেই একটা অ্যাডভার্ব, ঠিক আছে, ভেরি নিজে অ্যাডভার্ব, এটাকে বলা ইন্টেন্সিফায়ার। আপনাদের যদি কখনো আমি অন্য কোনো বেসিক পড়াই তাহলে বলবো এটা ভেরিটা আসলে ইন্টেন্সিফায়ার। আমরা সাধারণত বাক্যে দেখে থাকি কিন্তু বুঝি না, ভেরি, টু, সো, হাইলি, কমপ্লিটলি, হ্যাঁ, এক্সট্রিমলি, এগুলো সাধারণত এগুলো বলা ইন্টেন্সিফায়ার। এগুলো হচ্ছে গ্রেডেবল অ্যাডভার্ব। এরা কি করে, অ্যাডজেক্টিভের যে মাত্রাটা আছে সে মাত্রাটাকে বাড়াই দেয়, এটাকে গ্রেডেবল অ্যাডজেক্টিভ বলে। এখন দেখেন আমি যদি এই লাভকে জিজ্ঞেস করি সে কি পরিমাণ, হ্যাঁ, আমাকে ভালোবাসে বা কিভাবে ভালোবাসে, সে লাভস মি, হি লাভস মি ভেরি মাচ, সে আমাকে অনেক ভালোবাসে, পরিমাণটা বুঝাইছে, কেমন ভালোবাসে, অনেক ভালোবাসে। এবার শি টেলস দ্য সেম স্টোরি অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। এখন আমরা যদি বলি স্যার এখানে অ্যাগেন অ্যান্ড অ্যাগেন কেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আপনি ভার্বকে জিজ্ঞেস করেন টেলস, সে কখন স্টোরিটা আমাদেরকে, একই স্টোরি সে আমাদের কখন বলেছে, পুনরায় পুনরায় বলেছে, বারবার বলেছে। এরপর আসি হি বথ দ্য বুক, এই বথ হলো ভার্ব স্যার, বথকে আমরা জিজ্ঞেস করবো টু স্টাডি ম্যাথমেটিক্স। এখন যদি ওয়াই, আমরা যদি ওয়াই জিজ্ঞেস করি কেন সে বইটি কিনেছিল, তখনই আমরা কিন্তু এখানে পেয়ে যাই টু স্টাডি ম্যাথমেটিক্স, সে আসলে ম্যাথ বা গণিত করার জন্য বইটি কিনেছিল। ঠিক আছে, এই ছিল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সহজে খুঁজে পড়ে এটাই সব থেকে বেশি আসে আমাদের পরীক্ষায়, এর কারণে এটাকে আপনাদেরকে একদম ভেঙে ভেঙে দেখাইলাম। এটা থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে, আর হলো আমাদের নাউন ফ্রেজ থেকে বেশি আসে। এরপরে আসি প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল সেম একই কথা, যখন একটা প্রেপোজিশন সিঙ্গেল ওয়ার্ড প্রেপোজিশনে কাজ করে তখন সেটাকে আমরা প্রেপোজিশন বলি, যখন একাধিক শব্দ মিলে প্রেপোজিশনে কাজ করে তখন সেটাকে প্রেপোজিশনাল ফ্রেজ বলি। যে ফ্রেজ প্রেপোজিশন দিয়ে গঠিত হয়, প্রেপোজিশনে কাজ করে, তাকে প্রেপোজিশনাল ফ্রেজ বলা হয়। প্রেপোজিশনাল ফ্রেজের আপনার চেনার সহজ একটা উপায় হলো প্রেপোজিশন দিয়ে শুরু হয়। হ্যাঁ, প্রেপোজিশনাল ফ্রেজটা শুরু হয় প্রেপোজিশন দিয়ে। আমরা যদি উদাহরণ দেখি, শি স্যাট, সে বসে আছে, অন দ্য সাইড অফ মি। এখন এইখানে একটা কনফিউশন আপনাদের তৈরি হবে, আমি এখানে আপনাদেরকে ক্লিয়ার করে দিই। শি স্যাট, এই কিছুখানে স্যাট অন দ্য সাইড অফ মি, সে আমার পাশে বসেছিল। এখন আপনি যদি এটাকে জিজ্ঞেস করেন যে সে বসেছিল, সে কোথায় বসেছিল, এই যে মাত্র আমরা কি করলাম, অ্যাডভার্বিয়াল ফ্রেজে কিন্তু কখন, কোথায়, কিভাবে ভার্বকে জিজ্ঞেস করলেন। এখন এইখানে যদি আপনি ঠিক একই কথা প্রশ্ন উত্তর করেন, মানে স্যাট সে বসেছিল, এটা যদি জিজ্ঞেস করেন আপনি কোথায় বসেছিল, তখন কিন্তু এই কথাটা আসবে অন দ্য সাইড অফ মি, সে আমার পাশে বসেছিল। তাহলে যেহেতু কখনের অ্যান্সার দেব, কোথায় অ্যান্সার দিচ্ছে, কোথায় বসেছিল,
তাহলে কোথায় অ্যান্সারটা সাধারণত অ্যাডভার্ব, তাহলে এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজও স্যার। হ্যাঁ, তো এখানে কনফিউশন আর কিছু নাই। আপনাদের কিছুক্ষণ আগে আমি বলেছি যে ফ্রেজের বা আমাদের যে শব্দ পার্টস অফ স্পিচ তো আমরা পড়ি, মুখস্থ করি, কিন্তু আসলে পার্টস অফ স্পিচ আসলে চেনার ব্যাপার হলো আপনি বাক্য পড়ে বুঝতেছেন কিনা যে ওইখানে আসলে তার কাজটা কি। বাক্যে সে যেই কাজটা করবে সেই কাজের নাম অনুসারে তার নামকরণ করা হবে। ভার্বের কাজ করলে সে ভার্ব, যদি সে অ্যাডজেক্টিভের কাজ করে সে অ্যাডজেক্টিভ। ফ্রেজের ক্ষেত্রে হচ্ছে অন দ্য সাইড অফ মি, এই যে দেখেন একটা প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। এখন এটাকে আপনি প্রেপোজিশনাল ফ্রেজও বলতে পারেন, এটাকে আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারেন। এরপরে দেখেন দ্য ম্যান স্টুড ইন ফ্রন্ট অফ দ্য অফিস, যেই লোকটা অফিসের সামনে দাঁড়িয়ে ছিল, যেই লোকটা, ওই লোকটা মানে দ্য ম্যান স্টুড ইন দ্য ফ্রন্ট অফ, তো তার অবস্থান বোঝাচ্ছেন। এই ইন কি দিয়ে শুরু হয়েছে স্যার? প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং আবার একটা প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে। তবে প্রেপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, এটা প্রেপোজিশন দিয়ে শুরু হবে কিন্তু এটা শেষ হতে পারে কোনো নাউন দিয়ে। এটা ম্যান্ডেটরি না যে আসলে কি দিয়ে শেষ হলো, কি দিয়ে শুরু হলো সেটা ম্যান্ডেটরি। হি ডিড নট কাম অন অ্যাকাউন্ট অফ ইলনেস, যে সে অসুস্থ থাকার কারণে সে আসতে পারেনি। ডিউ টু ইলনেস, অসুস্থ থাকার কারণে, এই ডিউ টু দুইটা মিলে কি করছেন? প্রেপোজিশনে কাজ করছেন, যেহেতু দুইটা শব্দ এই কারণে এটার নাম প্রেপোজিশনাল ফ্রেজ। শি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, সে অসুস্থতার কারণে সে মিটিং আসতে পারেনি। দ্য গেম ওয়াজ ক্যান্সেলড ওয়িং টু, এই ওয়িং টু দেখেন, ওয়িং টু হেভি রেইন, অনেক বেশি। এই ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ একই ধরনের অর্থ দিয়ে থাকে সাধারণত। ওয়িং টু হেভি রেইন, অনেক ভারী বৃষ্টিপাতের কারণে কি করা হয়েছে, যে খেলাটা সেটা পরিত্যক্ত করা হয়েছে বা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এরপরে চলেন কনজাংশনাল ফ্রেজ। এটা খুব বেশি যে গুরুত্বপূর্ণ তা না আমি বলবো, তবে জেনে রাখা উচিত আমাদের, কারণ অনেক খুঁটিনাটি আমাদের আসলে এটা আপনারা খেয়াল করলে দেখবেন যে কম্পিটিটিভ এক্সামগুলোতে আসলে এমন এমন কোয়েশ্চেন আপনার সামনে চলে আসে ইদানিংকালে, যে এগুলো আপনি আসলে কখনো বইতে সচরাচর দেখেনি নাই কিছু বইতে। এর কারণ হলো আমাদের কাছে যে কমন তথ্যগুলো আছে, গ্রামারের বলি বা অন্যান্য জিকের বলি, যে তথ্যগুলো আছে, যে সাবজেক্টিভই বলি না কেন, যে তথ্যগুলো সেগুলো অলরেডি পরীক্ষায় বারবার অনেকবার চলে আসছে, যার কারণে এখন সবাই যদি এটা বারবারই আবার রিপিট হয় তাহলে প্রশ্ন অনেকের কাছে সহজ মনে হবে বা প্রশ্নে কোনো নতুনত্ব আসবে না। প্রশ্নকর্তাও এটা চিন্তা করেন, উনি কি করেন আবার নতুন কোনো কিছু সংযোজন করার ক্ষেত্রে। অতএব আমরা যাতে আপ টু ডেট থাকি এই পরীক্ষাগুলোতে ভালো করার জন্য, হ্যাঁ, খুঁটিনাটি সব কিছু জেনে রাখতে হবে আমাদের। যে ফ্রেজ কনজাংশনের কাজ করে, অর্থাৎ দুটি ক্লজ অথবা সেন্টেন্সকে যুক্ত করে, তাকে কনজাংশনাল ফ্রেজ বলা হয়। এখন একটা কথা এখানে আপনাদের ক্লিয়ার করে রাখি, কনজাংশন আসলে কি করে, সাধারণত ক্লজকে অথবা সেন্টেন্সকে যুক্ত করে, অথবা এর পাশাপাশি অনেকগুলো ফ্রেজকে যুক্ত করতে পারে, অথবা একাধিক শব্দকে যুক্ত করতে পারে। সেন্টেন্সকে যুক্ত করে সাধারণত সেন্টেন্স কানেক্টরস, হ্যাঁ, এই কনজাংশনের মতোই। আচ্ছা, আমরা দুটো উদাহরণ দেখি, এখানে আমি খুব সংক্ষেপে আলোচনা করছি। রহিম কেম হিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ লিখছি স্যার, এই অ্যাজ ওয়েল অ্যাজ একটা কনজাংশনাল ফ্রেজ। এটার পরিবর্তে কিন্তু আমরা অ্যান্ড লিখতে পারতাম। যখনই আমরা এখানে অ্যান্ড লিখে দিব, এখানে অ্যান্ড লিখে দিলে কিন্তু এটার ফ্রেজ থাকবে না, হ্যাঁ, এটা তখন কিন্তু একটা কনজাংশন হয়ে যাবে সরাসরি। যদি আমরা অ্যান্ড লিখতাম একই অর্থ থাকতো, ঠিক আছে, অর্থের কোনো পরিবর্তন হতো না। কিন্তু এখানে অ্যাজ ওয়েল অ্যাজ তিনটে শব্দ মিলে হচ্ছে, দেখেন, এই কারণে আসলে এটা কিন্তু একটা ফ্রেজ। ওকে, হি ইজ নট অনলি, এখানে আর একটা আছে বাট অলসো, ঠিক আছে, এটাকে আসলে মার্ক করা হয় নাই, যদি আমরা খেয়াল করি, নট অনলি বিউটিফুল, এটা একটা স্যার, এটাকে সাধারণত আমরা কোরিলেটিভ কনজাংশন বলি। কনজাংশনের আমার একটা ক্লাস আছে, এখানে আপনারা দেখে নিতে পারেন, কনজাংশনের পূর্ণাঙ্গ আলোচনা করা হয়েছে। এই নট অনলি বাট অলসো কোরিলেটিভ কনজাংশন বলা হয় এদেরকে, হ্যাঁ। কোরিলেটিভ মানে হলো স্যার এক অংশ যদি লিখতে হয় একটা আরেকটার সাথে যুক্ত, আপনার যদি এক অংশ লিখতে হয় তাহলে আপনার পর অংশ লিখতে হবে। নট অনলি লিখলে অবশ্যই আপনার বাট অলসো লিখতে হবে। আইদার লিখলে আপনার অল লিখতে হবে। নাইদার ডট ডট নর মানে নাইদার লিখলে আপনার নর লিখতে হবে, ঠিক আছে। বোথ ডট ডট অ্যান্ড মানে বোথ লিখলে আপনাকে অ্যান্ড লিখতে হবে। এগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। এরপরে আমরা চলে যাই ইন্টারজেকশনাল ফ্রেজ। এখানে একটা নতুন তথ্য দেওয়ার আছে আপনাদেরকে। ইন্টারজেকশন নামে আমরা আসলে যেই পার্টস অফ স্পিচটাকে আসলে জানি, সে পার্টস অফ স্পিচটাকে বর্তমান যে গ্রামারিয়ান আছে তারা আসলে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, বরঞ্চ তারা নতুন একটা টার্ম নিয়ে আসতেছেন, সেটা হলো ডিটারমাইনার। ডিটারমাইনার বলতে এই যে আর্টিকেল পড়ি আমরা এ অ্যান্ড দ্য, এটাকে তারা ইনক্লুড করার চেষ্টা করতেছেন আলাদা একটা পার্টস অফ স্পিচ হিসেবে। এর সাথে ইনক্লুড করতেছেন ওনারা দিস দ্যাট দিস দোস, হ্যাঁ, এইগুলো আর টাইপের ডিটারমাইনার। কিন্তু ইন্টারজেকশনটাকে ওনারা আসলে অনেক গ্রামারিয়ান এখন ইন্টারজেকশনটাকে আসলে 8 প্রকার থেকে
তারা ওমিট করতে যাচ্ছেন। এরপরে চলেন যে ফ্রেজ ইন্টারজেকশনে কাজ করে অথবা যার পরে এক্সক্লামেশন মার্ক থাকে তাকে ইন্টারজেকশনাল ফ্রেজ বলা হয়। ইন্টারজেকশন আমরা সেই ছোটবেলা থেকে পড়েছি, যেই আমাদের আবেগ, হ্যাঁ, বা অনুভূতি সূচক যে শব্দগুলো আছে, ও, ইয়া, হুররে, হ্যাঁ, এইগুলো কিন্তু এগুলো তো সিঙ্গেল শব্দ, কিন্তু যখন একাধিক শব্দে ইন্টারজেকশনের কাজ বা আমাদের আবেগ অনুভূতি প্রকাশ করে তখন সেটাকে আমরা ইন্টারজেকশনাল ফ্রেজ বলি। হোয়াট আ লস, দ্য শিপ হ্যাজ সাঙ্ক, কি হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল, কি একটা ক্ষতি হয়ে গেল আমাদের, দ্য শিপ হ্যাজ সাঙ্ক, যে কি হয়েছে, এই জাহাজটা ডুবে গেল। হ্যাঁ, এই হোয়াট আর লস, এই তিনটা শব্দ মিলে কি করেছেন, এই যে এক্সক্লামেশন প্রকাশ করেছেন। ঠিক আছে, এক্সক্লামেশন, এটাকে আমরা নোট অফ এক্সক্লামেশন বলি। এই যে আমরা বিস্ময়সূচক চিহ্নটাকে ইংলিশে নোট অফ এক্সক্লামেশন বলে। বাই আল্লাহ, আই ওন্ট কাম অ্যাগেইন, হ্যাঁ, আল্লাহর শপথ, হ্যাঁ, আমি আর কখনো এখানে আসবো না, বা আল্লাহর কসম, এটা বাই আল্লাহ দুইটা শব্দ মিলে করেছে, এই কারণে আমরা এটাকে ফ্রেজ বলতেছি। ফর গড শেক, হ্যাঁ, ডোন্ট গো দেয়ার, আমরা বলি না আল্লাহর ওয়াস্তে তুমি ওখানে যেও না, হ্যাঁ, এই কথাটাই বলেছেন, আল্লাহর ওয়াস্তে তুমি ওখানে যেও না। হোয়াট আ পিটি, কি দুঃখ জনক ব্যাপার বা কি দুঃখের ব্যাপার, হিজ ফাদার ইজ নো মোর, তার বাবা আর বেঁচে নেই। এরপরে আসি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ট্রিকি একটা ফ্রেজ। এখন এখানে একটা ঝামেলা হলো, স্যার ইনফিনিটিভ ফ্রেজ, অনেকে আমরা ইনফিনিটিভ পড়েছি 2+ ভার্ব অন, এটাই আসলে ইনফিনিটিভ স্ট্রাকচার, কিন্তু মডার্ন গ্রামারে এইটা কি আসলে ফ্রেজ হিসাবে অনেক জায়গায় ব্যাখ্যা করা হয়েছে, এবং এর সাথে পার্টিকেল থাকে, যেটা আপনাদের ওই যে আমি পড়াতে গিয়ে বললাম, যে সেটা কত প্রেপোজিশনাল ফ্রেজ পড়াতে গিয়ে, অথবা আর একটা ছিল অ্যাডজেক্টিভ ফ্রেজ, হ্যাঁ, অ্যাডজেক্টিভ ফ্রেজ পড়াতে গিয়ে, এবং ভার্ব ফ্রেজ পড়াতে গিয়ে পার্টিকেল, মানে এর সাথে অতিরিক্ত অংশ থাকে। হ্যাঁ, যখন 2+ ভার্বনের সাথে অতিরিক্ত অংশ থাকে তখন সেটাকে আমরা ফ্রেজ বলি। যদি দেখেন টু টেক এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, হ্যাঁ, এই যে টু টেক এক্সারসাইজ, টু টেক ভার্ব প্লাস অন, এর সাথে একটা এক্সারসাইজ শব্দ যুক্ত করেছি আমরা নাউন, এটা কিন্তু হয়ে গেছে কি স্যার, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এরপর আসেন হি ডিসাইডেড টু গো দেয়ার, টু গো হলো ইনফিনিটিভ, এর সাথে দেয়ার আমরা একটা যুক্ত করে দিচ্ছি পার্টিকেল, একটা ফ্রেজ হয়ে গেছে। হি টোল্ড মি টু ডু ইট, টু ডু এটা হচ্ছে ইনফিনিটিভ, এর সাথে একটা ইট যুক্ত হয়ে এটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে। টু মেরি দ্য ম্যান, হ্যাঁ, টু মেরি হলো ইনফিনিটিভ, এর সাথে দ্য ম্যান যুক্ত হয়ে গেছে একটা ফ্রেজ। তারপর বলছি রাকা ট্রাইস হার্ড টু গো টু কানাডা, হ্যাঁ, টু গো টু কানাডা, সেকে টু গো হলো ইনফিনিটিভ, এর সাথে টু কানাডা যুক্ত করে আমরা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে। রাকা ইজ হ্যাপি টু ফাইন্ড আ রিচ হাজব্যান্ড, হ্যাঁ, রিচ, টু ফাইন্ড আ রিচ হাজব্যান্ড, রাকা এরকম একটা ধনী জামাই পেয়ে খুবই খুশি। টু স্পিক দ্য ট্রুথ হি ইজ আ থিপ, যদি আমরা একদম সত্যি করে বলি হি ইজ আ থিপ, সে একজন চোর। এই হলো টু স্পিক, এটা হলো ইনফিনিটিভ, এর সাথে দ্য ট্রুথ যুক্ত হয়ে গেছে ইনফিনিটিভ ফ্রেজ। এরপর আসেন দেখি আমরা পার্টিসিপল ফ্রেজ। তো পার্টিসিপল ফ্রেজটা যদি আমরা দেখি, এখানে পার্টিসিপল আমি ভার্বের ভিডিওতে আলোচনা করেছি, আবার একটু আপনাদের উল্লেখ করে বলে দিই। পার্টিসিপল 3 ধরনের, এক হলো প্রেজেন্ট পার্টিসিপল যখন ভার্বের সাথে আইএনজি হয়, একটা হলো পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা কম্পিটিটিভ এক্সামে দেখি জেরান্ড আসে নাকি পার্টিসিপল আসে, এটা কি আইডেন্টিফাই করতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল আসলে কাজ করে, সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করে এবং সে কি করে, অ্যাডজেক্টিভের কাজ করে। পাস্ট পার্টিসিপল হলো ভার্ব 3 ফর্ম, যেটা আমরা করে থাকি, যেমন গো, ওয়েন্ট, গন। পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল হলো এটা একটা বিশেষ স্ট্রাকচার, এটা আমরা অনেকেই জানি না, আপনারা অনেকেই জানেন না, সেটা হলো হ্যাভিং প্লাস V3, হ্যাঁ, হ্যাভিং এর পরে যখন V3 থাকে এই স্ট্রাকচারটাকে আমরা সাধারণত বলে থাকি পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তো কয়েকটা উদাহরণ দেখি চলেন। গোয়িং টু কলেজ, এই যে ভার্বের সাথে এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আমরা যদি বলি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, গোয়িং টু কলেজ, কলেজে গিয়ে, হ্যাঁ। প্রিয়াঙ্কা মেট ইবা, কলেজে গিয়ে প্রিয়াঙ্কা কি করেছেন, ইবার সাথে সাক্ষাৎ করেছিলেন। এরপর আসেন তনিমা স রাকা, তনিমা রাকাকে দেখেছিলেন কোয়ারেলিং উইথ ইউ, তোমার সাথে ঝগড়া করতে। যে কোয়ারেলিং উইথ ইউ এটা কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি। এরপর আসে দেখেন বিং স্লেন্ডার নাফিসা অ্যাটাক চল, কিছুটা ইতস্তত হয়ে, এবং অথবা যদি আমরা বলি যে কিছুটা সে অপমান বোধ করে, নাফিসা অ্যাটাক চল, সে সবাইকে কি করেছে, সবাইকে আক্রমণ করেছে, সবাইকে কিছু বলেছে। বিং স্ল্যান্ডার এটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল দেখছি। এরপর আছেন দ্য পেন ইজ মেড ইন জাপান, এই যে দেখেন পেন ইজ মেড ইন জাপান, এই মেড এটা কিন্তু ভার্ব কি স্যার 3, তাহলে এটা পাস্ট পার্টিসিপল, যেটা আমরা বললাম যে ইডি ফর্ম অথবা ডি ফর্ম অথবা টি,
এটা হচ্ছে মেড ইন জাপান। এই কলমটা কোথায় তৈরি? জাপানে তৈরি। এই জিনিসটা কিন্তু পুরোপুরি আমার কি হিসাবে ব্যবহার হয়েছে এখানে দেখেন, এটাকে বলা আসলে কমপ্লিমেন্ট। ঠিক আছে, কমপ্লিমেন্টে আমি আসলে সেন্টেন্সের যে এলিমেন্টসগুলো আছে 5টা এলিমেন্টস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট আর অ্যাডভার্বিয়াল, এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও করেছি এই চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হলো একটা অ্যাডজেক্টিভ বা এটা সম্পর্কে কোনো কমেন্টস করা। হ্যাভিং গন, এই যে হ্যাভিং গন পেয়েছি আমরা, দেখেন হ্যাঁ, হ্যাভিং গন, বিসিআইসি কলেজ, রাকা কোয়ারেলড উইথ হার ফ্রেন্ড। হ্যাঁ, হ্যাভিং গন, এই যে হ্যাভিং প্লাস V3, এটাকে আমরা বলে থাকি পারফেক্ট পার্টিসিপল। আর এখানে আমরা দেখলাম পাস্ট পার্টিসিপল মেড ভার্ব 3 দিয়ে। এরপরে দেখেন দ্য এসপি সাসপেন্ডেড দ্য ওসি হ্যাভিং নোন অফ হিজ ব্রাইবারি, সে যে ঘুষ নিয়েছেন হ্যাঁ সেইটা জানতে পেরে কি করেছেন, এসপি ওসিকে সাসপেন্ড করেছেন, বরখাস্ত করেছেন। এই যে হ্যাভিং, এরপরে দেখেন নো এর ভার্ব 3 ফর্ম নোন, এটা কিন্তু আমাদের পারফেক্ট পার্টিসিপল। এই ছিল আমাদের 9 প্রকার ফ্রেজের ভিডিও। তো দেখা হচ্ছে এর পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।